Hello dear SLST aspirants, welcome to today's slide. আমাদের ভাবি ফিজিক্সের শিক্ষকদের এই ক্লাসে স্বাগত জানাই। এই টার্গেট SLST ব্যাচের আজকে আমরা যে পার্টটুকু কভার করব সেটা হচ্ছে ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি। তো যারা যারা জয়েন হয়ে যাও ক্লাস করতে, যারা যারা রোজ আসো তারা ক্লাসে চলে এসো। আজকে আমরা আজকের ভিডিওতে কভার করব ডেফিনেশন অফ ওয়ার্ক, মানে ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি নিয়ে আজকে কিন্তু আমরা কথা বলবো। আর তোমরা দেখতে পাচ্ছ যে পোর্শনটুকু আজকে ইয়েলো করেছি সেই পোর্শনটুকু আজকে আমরা কভার করবো এবং সেই রিলেটেড প্রচুর প্রচুর আমরা কিন্তু আজকে প্রবলেম করব। এর আগের ভিডিওতে তোমরা কমেন্ট করেছো দাদা কোশ্চেনের কোয়ালিটি একটু বাড়াতে, অর্থাৎ মতলব একটু মডারেট রাখতে। তো আমি চেষ্টা করেছি আজকের ও যত আমাদের পরিচিত বই আছে, অর্থাৎ যেমন ধরো টেকনো ওয়ার্ল্ডের যে SLST বুক, তারপরে সাতরা পাবলিকেশনের ছায়া প্রকাশনীর যে স্ট্যান্ডার্ড বইগুলো SLSTর জন্য বের করেছে, সেখান থেকে অনেক প্রশ্ন আমি কিন্তু আজকের এই লেকচারে আমি তোমাদের কভার করেছি। মোটামুটি 30টার মতো কোশ্চেন কিন্তু আমি আজকের লেকচারের সঙ্গে সঙ্গেই করিয়ে দেবো। ঠিক আছে, তো চলো আর বেশি কথা না বলে লেকচারটা শুরু করা যাক। তো প্রথমেই আসছি ওয়ার্ক। ওয়ার্ক আমরা কাকে বলবো? অর্থাৎ কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে যদি সরণ ঘটে, ঠিক আছে, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি সরণ ঘটে এবং বল ও সরণের গুণফলকে আমরা বলি কার্য। ধরো ধরো তো একটা দেওয়াল আছে, তুমি এখানে ফোর্স বল প্রয়োগ করছো কিন্তু দেওয়ালটা কোনো রকম সরছে না, তাহলে কিন্তু তুমি তোমার যতই শরীর দিয়ে ঘাম বেরোক না কেন তুমি কোনো কার্য করছো না। অর্থাৎ যদি তুমি দেওয়ালটাকে সরাতে পারো তবেই তোমার কার্য করা হবে। অর্থাৎ তাহলে আমরা কার্য কখন বলবো? যদি সরণ ঘটে তখন কিন্তু আমরা বল প্রয়োগের ফলে যদি সরণ ঘটে তখন আমরা তাকে কিন্তু বলবো কার্য। ঠিক আছে, এবং এই কার্যটা কি? কার্যটা কিন্তু একটা স্কেলার রাশি। ঠিক আছে, এরপরে আমরা যখন ডেরিভেটিভ দেখব তখন কিন্তু আমরা আরো পরিষ্কারভাবে বুঝতে পারবো। ধরো যদি কোনো বস্তুর উপর এফ বল প্রয়োগের ফলে বস্তুর মধ্যে ডি সরণ ঘটে, এটা ডি লিখতে পারো কিংবা এস লিখতে পারো। যদি সরণ ঘটে এবং বল ও সরণের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে সম্পাদিত কার্য এফ ডিএস কস থিটা। ঠিক আছে, এফ ডিএস কস থিটা। তাহলে এই এফ ডিএস, এফ ইন্টু ডিএস কস থিটা, এইটা কিন্তু আমাকে কি দেয়? এটা আমাকে দেয় ওয়ার্ক ডান বা সম্পাদিত কার্য। বা এই কস থিটা, ধরো আমি যেদিকে বল প্রয়োগ করছি সরণটাও আমার সেই দিকেই ঘুরছে, তাহলে সরণ আর বলের মধ্যে ডিগ্রি কত? ডিগ্রি হচ্ছে 0 ডিগ্রি। তাহলে এখানে যদি 0 ডিগ্রি বসাও তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডট এস, কস জিরোর মান হচ্ছে 1, তো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস। ঠিক আছে, এবার দেখো যেহেতু এটা একটা স্কেলার রাশি, তাই তাদের মধ্যে যদি আমি যদি কোনো কোঅর্ডিনেটে যদি ফোর্সকে জানি আমরা একটা ভেক্টর এবং এই ভেক্টরকে এবং ডিসপ্লেসমেন্টও একটা ভেক্টর, তাহলে এই সরণ আর সময়কে থেকে যদি আমরা কার্য বের করতে চাই তাহলে কিন্তু যেহেতু কার্যটা একটা স্কেলার রাশি তাহলে কিন্তু এফ ডট মতলব আমাকে কিন্তু স্কেলার প্রোডাক্ট ইউজ করতে হবে, অর্থাৎ স্কেলার গুণফল। বোঝা গেল? তো স্কেলার গুণফল ব্যবহার করে দুটি ভেক্টর অর্থাৎ এ ভেক্টর বি ভেক্টরের স্কেলার গুণফল এ বি কস থিটা হয়। তাহলে এই দুটি ভেক্টর মধ্যে যদি একটা এফ ভেক্টর হয় এবং একটা এস ভেক্টর হয় তাহলে তাদের গুণফল কিন্তু কি হবে? এফ এস কস থিটা। ঠিক আছে, সুতরাং কার্যকে বল ভেক্টর এবং সরণকে ডি ভেক্টরের স্কেলার গুণফল হিসেবে লেখা যায়, যেটাকে আমরা বলি এফ
w is equal to f dot d or w is equal to f dot s। বোঝা গেল? এই হলো কি কার্য। নেক্সট, এবার এই কার্যের প্রকারভেদ দেখো। আমরা কিন্তু এখন বিস্তারিতভাবে আলোচনা করছি না, মোটামুটি বেসিক বেসিক যত কিছু কোশ্চেন সলভের জন্য যতটুকু আমাদের কনসেপ্ট গ্র্যাপ করা দরকার ততটুকু কিন্তু আমরা ফোকাস করছি, এবং বেশিরভাগ টাইমটা কিন্তু আমরা কোশ্চেন সলভে যাব। তো কোনো প্রবলেম, কোনো কনসেপ্ট যদি বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাও, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে তোমাদের কোয়ারি তোমরা পাঠাতে পারো। এরপরে আছে ধনাত্মক কার্য, অর্থাৎ বল এবং সরণ বা পজিটিভ ওয়ার্ক। বল এবং সরণ যদি একই দিকে হয় বা এদের মধ্যে যদি অ্যাঙ্গেল 90 ডিগ্রি কম হয়, 90 ডিগ্রি মানে ধরো 90 ডিগ্রি, এই হচ্ছে যদি এই ফোর্স এবং এফ এবং ডি এর মধ্যে যদি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি কম হয়, ধরো এই একটা ফোর্স এদিকে সরণ হচ্ছে, কিংবা এদিকে সরণ হচ্ছে এইদিকে ফোর্স হচ্ছে, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে এটা কিন্তু ধনাত্মক কার্য বা পজিটিভ ওয়ার্ক। যদি 90 ডিগ্রি থেকে বেশি হয়ে যায়, ধরো একটা এই দিকে হলো ফোর্স, সরি এদিকে হলো ডিসপ্লেসমেন্ট আর এদিকে হলো ফোর্স, মানে এই দিক থেকে ফোর্সটা দিচ্ছে, তাহলে কিন্তু 90 ডিগ্রির বেশি আমরা দেখতে পাচ্ছি যে এইটা কিন্তু ফোর্স এবং তোমার হচ্ছে ডিসপ্লেসমেন্টের কিন্তু ডাইরেকশন 90 ডিগ্রি থেকে বেশি, তাহলে কিন্তু সেটাকে বলবো আমরা নেগেটিভ ওয়ার্ক। যেমন প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখো, যখন এখানে তোমার এই ট্রলিটাকে ঠেলছে, তখন যেদিকে ঠেলছে সেদিকেই কিন্তু কি হচ্ছে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে, অর্থাৎ এইটা কিন্তু পজিটিভ ওয়ার্ক। এবার এইদিকে দেখো বালতিতে জল তুলছে, তাহলে এই ক্ষেত্রে কি হবে, নিচের দিকে ফোর্সটা কোথায় লাগছে, নিচের দিকে, কিন্তু বালতিটার মুভমেন্টটা কোথায় হচ্ছে, ডিসপ্লেসমেন্ট উপর দিকে, ফোর্স নিচের দিকে, একে অপরের অপোজিট, তাহলে অপোজিট হলে সেটাকে আমরা বলবো নেগেটিভ কি, নেগেটিভ ওয়ার্ক। জিরো ওয়ার্ক কাকে বলবো, ধরো তুমি একটা দাঁড়িয়ে আছো, বা তুমি একটা কোনো একটা মানুষ ধরো মাথায় কোনো একটা জিনিস নিয়ে হেঁটে যাচ্ছে, কোনো একটা মাথায় একটা কোনো কিছু নিয়ে হেঁটে যাচ্ছে, তাহলে এর ধরুন একটা কি হবে, এমজি বল কাজ করবে, তাহলে এই যে এমজি যে একটা বল বা ফোর্স, এই ফোর্সটা ডিসপ্লেসমেন্টের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, ধরো এইদিকে হেঁটে যাচ্ছি, তাহলে এইখানে ধরো নিচে এমজি কাজ করছে, তাহলে এইদিকে হাঁটছি এবং এইদিকে এমজি কাজ করছে, তাহলে এদের মাঝখানে 90 ডিগ্রি, যদি 90 ডিগ্রি বরাবর হয় তাহলে সেক্ষেত্রে আমরা তাকে বলবো শূন্য, শূন্য কার্য। বোঝা গেল? তাহলে বল ও সরণের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তবে সেটাকে আমরা বলবো জিরো ওয়ার্ক। যেমন ধরো অভিকেন্দ্র বল দ্বারা কৃতকার্য বা কুলির মাথায় বোঝা বয়ে নিয়ে হেঁটে যাওয়া, ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে শূন্য বল। এরপরে এরপরে দেখো সরণ যদি শূন্য হয়, ধরো এফ ডট ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডট এস, অর্থাৎ এর একটাও যদি শূন্য হয়ে যায় তাহলে কিন্তু কার্য শূন্য হয়ে যাবে। যদি ফোর্স শূন্য হয়, যদি কোনো বলই প্রয়োগ না হয় তাহলে কিন্তু শূন্য হয়ে যাবে। ধরো নিট বল ইজ ইকুয়াল টু জিরো, তাহলে সেক্ষেত্রে কিন্তু ডাব্লিউ ওয়ার্ক ডান উইল বি অলসো বি জিরো। ঠিক আছে, নেক্সট, এবার হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কার্য। ধরো তুমি একটা পরিবর্তনশীল বল দ্বারা কার্য, এবার ধরো ফোর্সটা কি হচ্ছে, ফোর্সটা হচ্ছে ফোর্স, ফোর্স একটা ভেক্টর রাশি এবং এসও একটা ভেক্টর রাশি, ডিসপ্লেসমেন্ট। তো ধরো কোনো একটা এরকম আঁকা বাঁকা একটা পথ ফলো করছে, তাহলে প্রতিটা মুহূর্তে কিন্তু এই ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন এরকম এরকম ভাবে চেঞ্জ হচ্ছে। বোঝা গেল? তো যদি একটা আমরা আহ, ক্ষুদ্র টাইমিং নেই, যেটার ডিসপ্লেসমেন্ট হচ্ছে ডেল এক্স, এবং যদি আমাদের ফোর্স আমরা দেখি, ফোর্সের সাপেক্ষে আমরা প্লট করি, তাহলে আমরা দেখতে পাবো যে কোনো যদি যদি বলের মান বা দিকের মান বা দিক সরণের সাথে সাথে যদি পরিবর্তন হতে থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা পরিবর্তিত কার্য কিভাবে নির্ণয় করি, আমরা এক্ষেত্রে কিন্তু ইন্টিগ্রেশন ইউজ করি, তাই তো। তাহলে এফ ডিএক্স ইজ গিভ মি দ্য ওয়ার্ক ডান। বোঝা গেল? তাহলে পরিবর্তনশীল কার্য বোঝানোর জন্য বের করতে গেলে আমাকে কিন্তু
এফ ডট ডিএক্স ইন্টিগ্রেশন মানে কত থেকে কতটার মধ্যে সরণ ঘটেছে সেই লিমিটটা বসাবো। ধরো এটা 0. এটা ধরো 0.0 কোথায় গেল, এইটা ধরো 0.0 আর এটা হচ্ছে ধরো 1 3 তাহলে এই যে আপার লিমিট আর লোয়ার লিমিট বসিয়ে যে আমরা ওয়ার্কটা পাবো সেটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কার্য। বোঝা গেছে? এবার আসো ইউনিটে। এসআই ইউনিট কি? এসআই ইউনিট হতে ফোর্সের একক হচ্ছে নিউটন আর সরণের একক হচ্ছে মিটার। নিউটন ইন্টু মিটার করলে আমরা পাই জুল। এবং সিজিএস যদি একক আমরা বের করি তাহলে সিজিএস একক হবে আর্ক। বোঝা গেল? এবং যেমন এই এনার্জিকেই যখন আমরা তোমার কারেন্টের এনার্জি যখন বের করতে যাব ইলেকট্রোস্ট্যাটিক যখন বা ইলেকট্রিক কারেন্ট নিয়ে যখন পড়বো তখন কিন্তু আমাদের এটাকে ইলেকট্রন ভোল্ট বলা হয়। বা ক্যালোরিও এই এনার্জিটাকে ওয়াটটাকে আমরা কিন্তু ক্যালোরি বলা হয়। যখন বা কিলো ওয়াট পার ঘন্টা এটা কিন্তু আমাদের যখন ইলেকট্রিসিটি মেজারমেন্ট হয় তখন কিন্তু এইটা বা কোনো একটা ইলেকট্রনিক্স ডিভাইস বা ইলেকট্রনিক্স কোনো কনজিউমার ইলেকট্রনিক্স সেখানে কিন্তু এইটা লেখা থাকে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেইটা দেখো আমরা এর কার্য করার ক্ষমতা আমরা এখান থেকে ফাইন্ড করতে পারি। বোঝা গেল? নেক্সট তারপরে হচ্ছে শক্তি, এরপরে আসছে আমরা পাওয়ার পেলাম, এরপরে হচ্ছে আমরা এনার্জি। এনার্জি কাকে বলবো? এনার্জি হচ্ছে কার্য করার এনার্জি হচ্ছে কাজ করার সামর্থ্যকে আমরা কি বলবো? কাজ করার সামর্থ্যকে আমরা বলবো এনার্জি। এনার্জি কি? একটি স্কেলার রাশি এবং এর একক কিন্তু জুল। যেমন আমরা কিসের ওয়ার্কের ওয়ার্ক ডানের হচ্ছে এনার্জি পেলাম, সেক্ষেত্রে কিন্তু এর এই কার্যের মতো এর তো একক কিন্তু জুল। আচ্ছা, কার্যের উপপাদ্য কি বলছে? ওয়ার্ক এনার্জি থিওরেম কি বলছে? থিওরেম বলছে যে কোনো বস্তুর উপর মোট কৃতকার্য তার গতিশক্তি পরিবর্তনের সমান, অর্থাৎ ডাব্লিউ ইজ ইকুয়াল টু ডেল কে। ডেল কে হচ্ছে কাইনেটিক কি? কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি কিভাবে বের করা হয়? হাফ এম ভি স্কোয়ার। সো যদি একটা কোনো বস্তুর উপর ফোর্স, ধরো কোনো একটা বস্তুর উপর ফোর্স লাগলো এবং ধরো কোনো একটা বস্তু মুভমেন্ট ছিল, তার একটা এম ভি ইউ স্কোয়ার একটা গতিশক্তি ছিল, তারপর একটা আবার একটা ঠেলা মারলাম তো সে দেখা গেল আরো গতিশক্তি নিয়ে ছুটতে আরম্ভ করেছে। তাহলে ফাইনাল তাহলে তার ফাইনাল ধরো ভেলোসিটি দাঁড়ালো হাফ এম ভি স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার মোট শক্তির পরিমাণ হবে ডাব্লিউ ইজ ইকুয়াল টু ডেল কে বা চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি। তাহলে হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। বোঝা গেল? তাহলে ডেল কে ইজ ইকুয়াল টু কি হবে? এই জায়গায় যাচ্ছে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। বোঝা গেছে? যদি পরিবর্তনশীল সরি এটা দরকার নেই। পরিবর্তনশীল বলের জন্য কি হবে না এফ ডট ডিএক্স কাইনেটিক এনার্জি, ফাইনাল কাইনেটিক এনার্জি মানে ইনিশিয়াল এনার্জি, যেটা বললামই এখনই। এরপরে হচ্ছে শক্তির প্রভাবের। শক্তিকে কয় ভাগে ভাগ করা যায়? শক্তিকে দেখো আমরা দুই ভাগে ভাগ করেছি। প্রথমত হচ্ছে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। কাইনেটিক বস্তুর গতির কারণে যে শক্তি অর্জন করে সেটাকে বলবো আমরা কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। গতিশক্তির ফর্মুলা কি? না কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। মনে থাকবে, এটা কিন্তু অঙ্ক আসবে। এরপরে হচ্ছে ভরবেগ বা মোমেন্টাম। মোমেন্টাম মোমেন্টামের সঙ্গে কি সম্পর্ক? মোমেন্টামের সঙ্গে কি সম্পর্ক? পি এম ভি। তাহলে আমরা এরপরে পরের স্লাইডে দেখি। আচ্ছা কি? আচ্ছা মোমেন্টাম, তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি? কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, তাই তো? কে ইজ ইকুয়াল টু কে ইজ ইকুয়াল টু কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এই হাফ এম কে ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি, ঠিক আছে? বা এটাকে ধরো ই কে লেখো, কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। এরপরে আমরা ধরো এটাকে কি লিখলাম?
আমরা জানি কি এমভি মানে কি পি, তাহলে হাফ এমভি, আরে বাপরে, হাফ এমভি ইন্টু ভি। তাহলে এমভি কে আমরা কি লিখতে পারি? সো তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? যদি ধরো, তাহলে এটাকে আমরা যদি এইভাবে লিখি, এরপর আমি একটা উপরে একটা এম মাল্টিপ্লাই করলাম, নিচে একটা এম মাল্টিপ্লাই করলাম, তাহলে আমরা বলতে পারি যে হাফ এম স্কোয়ার ভি স্কোয়ার বাই এম। তাহলে এম ভি সমান সমান আমরা জানি পি, বা এম স্কোয়ার ভি স্কোয়ার আমরা এইভাবে লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার বাই এম। তাহলে কি হবে? হাফ পি স্কোয়ার বাই টু এম। এটা কি কাইনেটিক এনার্জি ইকে, বোঝা গেল? এইভাবে এসছে। এবার এখান থেকে যদি আমি পি বের করি, তাহলে পি কি হবে? পি হবে সরি এইখানে একটা বলেছি, এইটাই তো এখানে মাল্টিপ্লাই হয়ে গেল। হ্যাঁ, তাহলে পি সমান সমান কি লিখলাম? টু এম ই কে রুট ওভার, বোঝা গেল? এরপরে আসছে তাহলে কে ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই টু এম, বোঝা গেছে? স্থিতিশক্তি কি? পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি কাকে বলবো? যে বস্তুর অবস্থান বা বিন্যাসের কারণে যে শক্তি অর্জিত হয়। অর্থাৎ বস্তু যদি স্থির থাকে, তাহলে সেই স্থিরের জন্য, স্থিরতার জন্য যে শক্তি সে অর্জন করে, সেটাকে আমরা বলবো কি? স্থিতিশক্তি। স্থিতিশক্তি প্রকারভেদ কি? মহাকর্ষীয় স্থিতিশক্তি। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে যদি এইচ উচ্চতায় এম ভরের বস্তুর স্থিতিশক্তি কি হবে? mgh, ঠিক আছে? মাস ইনটু গ্র্যাভিটেশনাল ফোর্স ইনটু হাইট, কতটা উচ্চতায় আছে সেই হিসেবে তার স্থিতিশক্তি ডিফাইন্ড হবে। এরপরে হচ্ছে স্প্রিং এর স্থিতিশক্তি। স্প্রিং এর ক্ষেত্রে স্থিতিশক্তি কিন্তু হাফ কে এক্স স্কোয়ার, বোঝা গেল? তাহলে এই দুটো জিনিস মনে রাখবে, যে স্প্রিং এর ক্ষেত্রে গতিশক্তির পরিমাণ হাফ কে স্কোয়ার, এইটাই পরে গিয়ে তার এনার্জিতে স্টোর হয়, ঠিক আছে? এবং স্থিতিশক্তির মান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, কে ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই টু এম। ব্যাস, এই কয়েকটা জিনিস মনে রাখলেই হবে। এই চ্যাপ্টারে কিন্তু সূত্র খুব কম, বেশ কয়েকটা জিনিস, কিন্তু কোশ্চেন গুলো যখন করবে তখন কিন্তু ইন্টার রিলেটেড কোশ্চেন থাকতে পারে। ধরো অন্য অন্য কোনো চ্যাপ্টারের সঙ্গে ইন্টার রিলেটেড কোশ্চেন হয়েও কিন্তু থাকতে পারে। নেক্সট, এটা তো হয়ে গেল। এরপরে হচ্ছে সংরক্ষী আর অসংরক্ষী বল। যে বল দ্বারা কৃতকার্য সরণের পথের উপর নির্ভর করে না, কেবল প্রাথমিক ও চূড়ান্ত অবস্থা উপর নির্ভর করে, সেটাকে আমরা বলবো সংরক্ষী বল, বোঝা গেল? এবং যে বল কিন্তু কৃতকার্য বা সরণের পথের উপর নির্ভর করে, সেটাকে কিন্তু আমরা অসংরক্ষী বল বলবো, বোঝা গেল? সংরক্ষণ বল ও স্থিতিশক্তির সম্পর্ক হচ্ছে এফ ইকুয়াল টু ডিভি ডিএক্স, যেখানে ভি কিন্তু কি? স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি, বোঝা গেল? এবার হচ্ছে কনভারসেশন অফ মেকানিক্যাল এনার্জি। বলছি যে কোনো বস্তুর উপর টোটাল কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জির কিন্তু যে যোগফল, সেটা কিন্তু সবসময় কনস্ট্যান্ট থাকে। শক্তি এক শক্তি থেকে আরেক শক্তিতে রূপান্তরিত হতে পারে, কিন্তু শক্তির মধ্যে যে কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি থাকে, সেটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কি? ধ্রুবক থাকে। এটি শক্তির সংরক্ষণ নীতির একটি বিশেষ রূপ। এরপরে আছে ক্ষমতা বা পাওয়ার। পাওয়ার কাকে বলবো? কাজ করার হারকে বা শক্তি স্থানান্তরের হারকে আমরা বলবো পাওয়ার বা ক্ষমতা। তাহলে পাওয়ারকে আমরা লিখি শক্তি, শক্তি কার্য করার ক্ষমতা, কার্য আমরা কি লিখি? ডাব্লু, আর বাই টি হলো হচ্ছে আমার পাওয়ার বা ক্ষমতা। কাজ করার ক্ষমতাকে আমরা বলবো কি? পাওয়ার।
এই পাওয়ার যদি খুব অল্প সময়ের মধ্যে অল্প কার্য, খুব অল্প মানে ধরো এইটাকে যদি আমরা ডেরিভেটিভ ফর্মে লিখি তাহলে সেটাকে আমরা লিখতে হবে ডি ডাব্লিউ বাই ডিটি, মানে অল্প সময়ের মধ্যে অল্প কাজ বা খানিকক্ষণের জন্য কাজ, সেইতে কত পাওয়ার আমরা ফাইন্ড করি, তাহলে কিন্তু আমরা ডি ডাব্লিউ বাই ডিটি বা তাৎক্ষণিক ক্ষমতা আমরা বলে থাকি। এরপরে পাওয়ারের আরেকটা হচ্ছে এফ ইন্টু বি, তাই তো, বল ইন্টু বেগ, বল ইন্টু বেগও কিন্তু আমাকে পাওয়ার দেয়। এই ফর্মুলাটা কিভাবে পেয়েছি না, পাওয়ার ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডট এস, তাই তো, এস বাই টি, তাহলে আবার এস বাই টি ইজ ইকুয়াল টু বি, তাহলে এফ ডট বি, পাওয়ার ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু ভেলোসিটি। তাহলে বল এবং বেগের মাল্টিপ্লাই করে কিন্তু আমরা কি বলবো, আমরা বলবো ক্ষমতা। এসআই একক এর কি, এর এসআই একক হচ্ছে, এর এসআই একক হচ্ছে ওয়াট, ওয়াট ইজ ইকুয়াল টু 1 জুল পার সেকেন্ড। এবার আরেকটা পপুলার আমরা ইঞ্জিনের পাওয়ারের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, সেটা হচ্ছে হর্স পাওয়ার। 1 হর্স পাওয়ার মানে 746 ওয়াট। এক্ষেত্রে কিন্তু দুটো হর্স পাওয়ার আছে, একটা হচ্ছে মেট্রিক হর্স পাওয়ার, ঠিক আছে, আর একটা হচ্ছে এম্পিরিক্যাল হর্স পাওয়ার। তো আমরা বেশিরভাগই কিন্তু এই 746 যেটা ওয়াট, এইটা কিন্তু আমরা বেশিরভাগ কিন্তু প্রবলেমের ক্ষেত্রে ইউজ করে থাকি। তাহলে 1 হর্স পাওয়ার মানে হচ্ছে 746 ওয়াট। বোঝা গেছে? নেক্সট পরের স্লাইডে যদি আমরা যাই তাহলে দেখি কি আছে। আচ্ছা, চলো, মোটামুটি এই ছিল আমাদের কনসেপ্ট। আর একবার আমরা রিভাইজ করে নিই, তারপরে কিন্তু আমরা প্রবলেমে ঢুকে যাব। তাহলে এখান থেকে আমরা যে জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে ওয়ার্ক ডানের ফর্মুলা, এফ ডট ডিএস কস থিটা, কার্যের কার্ভের পরিবর্তনশীল কার্য ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডট ডিএক্স, আর কার্যের উপপাদ্য হাফ এম ভি স্কোয়ার মাইনাস, মানে গতিশক্তি ডিফারেন্স দ্যাটস অলসো গিভেন দ্য ওয়ার্ক ডান। তো কাইনেটিক গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, স্থিতিশক্তি পোটেনশিয়াল এনার্জি জি এইচ, আর কি মনে রাখতে হবে, সংরক্ষিত এফ ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিএক্স, আর ক্ষমতা পাওয়ার পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। বাস এই কয়েকটা জিনিস কিন্তু মনে রাখলে আমাদের অঙ্কগুলো হয়ে যাবে। তার সঙ্গে মনে রাখতে হবে যে আমাদের এই আজকের যে প্রবলেম সলভিংগুলো আছে সেগুলো কিন্তু প্রিভিয়াস চ্যাপ্টারের সঙ্গে কতগুলো কনসেপ্ট রিলেটেড। তো যারা যারা প্রিভিয়াস ক্লাসগুলো করনি তারা প্রিভিয়াস ক্লাসগুলো করে নিও, কারণ প্রিভিয়াস ক্লাস না করলে স্থিতিশক্তি গতিশক্তি চ্যাপ্টারটা না পড়লে ওখান থেকে অনেক ইকুয়েশনগুলো কিন্তু এই সব অঙ্ক, যেহেতু এই চ্যাপ্টারটা খুব ছোট এবং এই চ্যাপ্টার থেকে যে প্রবলেমগুলো মানে যে ফর্মুলাগুলো আছে সব লিমিটেড, তো এখান থেকে কিন্তু ডাইরেক্ট প্রশ্ন আসার সম্ভাবনা নেই, ইনডাইরেক্টলি অনেক কিছু মিলিয়ে কোশ্চেন তোমাকে দিতে পারে। বুঝে গেল? তো বি প্রিপেয়ার্ড ফর দ্যাট। সো নাও আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, একটি বস্তুর উপর 10 নিউটন ফোর্স প্রয়োগ করা হলো, বলের দিকে সাথে 60 ডিগ্রি কোণ করে আছে, তাহলে গিয়ে তার কৃতকার্যের পরিমাণ কি হবে? তাহলে কার্য ইজ ইকুয়াল টু ডাব্লু, ডাব্লু ইজ ইকুয়াল টু এফ ডট এস কস থিটা। তাহলে এফ এর মান হচ্ছে 10 নিউটন, এস এর মান হচ্ছে 5, আর কস 60, কস 60 এর মান কত, হাফ, 10 ইন্টু 5 ইন্টু হাফ, তাই তো, তাহলে 5 ইজ ইকুয়াল টু 25 জুল। বোঝা গেল? একদম পাতি অঙ্ক। তো প্রথমে আমরা কয়েকটা বেশ সহজ সহজ অঙ্কগুলো দেখবো, তারপরে আমরা আস্তে আস্তে আমাদের কোশ্চেনের লেভেল বাড়াবো। তাহলে এইগুলো ধরতে পারো ইজি লেভেলের অঙ্ক। তারপরে ধরো বলছে একটি 20 কেজি ভরের একটি বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে তার গতিশক্তি কত হবে? গতিশক্তি কি লিখবো আমরা? গতিশক্তি আমরা কাইনেটিক এনার্জি ধরো, কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, তাই তো।
তাহলে গতিশক্তি আমরা লিখব হাফ এম কত 20 ইন্টু ভি স্কোয়ার হচ্ছে 5-এর স্কোয়ার, তাহলে হাফ ইন্টু 20 ইন্টু 25 10 250 জুল। বোঝা গেছে? একদম সোজা অঙ্ক, একদম অনলাইনের অঙ্ক। এই অঙ্ক কিন্তু আসতে পারে, ফর্মুলা বেসড অঙ্ক, কোনো এর মধ্যে কোনো কিন্তু লুকাচুরি নেই। নেক্সট, তাহলে রাইট অপশন হবে অপশন বি। নেক্সট যে অঙ্কটা সেটা হচ্ছে একটি 5 কেজি ভরের স্থির অবস্থা থেকে একটি বলের প্রভাবে 4 মিটার পার সেকেন্ড বেগ লাভ করে, বল দ্বারা কৃতকার্যের পরিমাণ কি হবে? কৃতকার্য মানে ডাব্লু, ডাব্লু স্থির অবস্থা থেকে একটি বলের অবস্থা, তাহলে ডাব্লু সমান সমান আমরা কি জানি, ডেল কে। ডেল কে ইকুয়াল টু কি জানি, ধরো কাইনেটিক এনার্জি ফাইনাল মাইনাস কাইনেটিক এনার্জি ইনিশিয়াল। তাহলে ফাইনাল এনার্জি কত ছিল? কাইনেটিক এনার্জি, তাহলে এইটাকে লেখো হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ভি টু স্কোয়ার ভি ওয়ান স্কোয়ার। তাহলে এইটা তো প্রথমে জিরো হয়ে যাবে কারণ স্থির অবস্থা থেকে চলেছিল, তাই জিরো। দ্যাট ইজ অলমোস্ট হাফ এম ভি টু স্কোয়ার। তাহলে হাফ ইন্টু 5 ইন্টু কত 4 এর স্কোয়ার, দ্যাট ইজ 16, দ্যাট ইজ হাফ ইন্টু 5 ইন্টু 16, দ্যাট ইজ 14 জুল। বোঝা গেছে? একদম সোজা অঙ্ক। এই অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় থাকতে পারে। নেক্সট হচ্ছে একটি পাম্প এত কেজি জলকে এত মিটার উচ্চতায় 5 সেকেন্ডে তুলতে পারে, পাম্পটির ক্ষমতা কত? পাম্পটির ক্ষমতা, তাহলে পাওয়ার, ক্ষমতা মানে হচ্ছে পাওয়ার, পাওয়ার ইজ ইকুয়াল টু ডাব্লু বাই টি। ডাব্লু, ডাব্লু ইজ ইকুয়াল টু কত? কৃতকার্য, কত কৃতকার্য করেছে। তাহলে এখানে ধরো এখানে একটা পাম্প, এখানে একটা কি আছে, চৌবাচ্চা আছে, এখানে পাইপ লাগানো আছে, এখানে একটা পাম্প আছে, এই পাম্প দিয়ে এই জল কিন্তু তুলছে। বোঝা গেল? তাহলে তার মধ্যে কত শক্তি কাজ করছে? তাহলে ডাব্লু সমান সমান হবে এম জি এইচ। ঠিক আছে? এম জি এইচ বাই হচ্ছে তোমার টি, টাইম। তাহলে এম জি এইচ কত হবে? 200 কেজি, জি কত ধরো 10, আর এইচ কত 10 মিটার, বাই টাইম কত 5 সেকেন্ড। তাহলে আমরা যদি করি কত হবে 20000 বাই 5, 4 5 20, 1 2 3, তাহলে 4000 ওয়াট। বোঝা গেছে? নেক্সট প্রবলেম হচ্ছে 5 কেজি ভরের একটি বস্তুকে ভূমি থেকে 8 মিটার উচ্চতায় ওঠানো হলো, তার অভিকর্ষ যে বিভব কত বৃদ্ধি পাবে? আমরা কি জেনেছি, অভিকর্ষ যে বিভব সমান সমান অভিকর্ষ যে বিভব, অভিকর্ষজ অভিকর্ষজ না বলবিজ্জ অভিকর্ষজ বিভব, বিভব ভি সমান সমান কি এম জি এইচ, এম জি এইচ। তাহলে এম এর মান কত 5 কেজি, জি এর মান কত 10, এইচ এর মান 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, এইচ এর মান কত 8 মিটার। তাহলে 5 8 40, 400 জুল। বোঝা গেছে? নেক্সট বলেছে যে একটি স্প্রিং এর বল ধ্রুবকের মান হচ্ছে তোমার, স্প্রিং এর বল ধ্রুবকের মান হচ্ছে 200 নিউটন। এটি এত মিটার, এটিকে এত মিটার সংকুচিত করা হলো এবং স্থিতি শক্তির মান কত হবে? তাহলে স্প্রিং এর ক্ষেত্রে কি হয়, স্প্রিং এর ক্ষেত্রে বল ধ্রুবকের মান কি হবে, বল ধ্রুবকের স্প্রিং এর ক্ষেত্রে
স্থিতিশক্তি কি হবে, ধরো ভি হবে হাফ কে, এক্স স্কয়ার। কে কি, কে হচ্ছে তোমার বল ধ্রুবক 200 নিউটন, তাহলে হাফ হাফ ইন্টু 200 ইন্টু এক্স এর মান কত, কতটুকু সংকুচিত করা হয়েছে, সংকুচিত করা হয়েছে 0.2 মিটার তার স্কয়ার। তাহলে হাফ ইন্টু 200 এটার করলে কত হবে 0.04, তাহলে 100 100 যদি আমি পাঠাই ওই পাশে কত যাবে 4 জুল। বোঝা গেছে? তাহলে রাইট অ্যান্সার হবে কিন্তু 4 জুল। নেক্সট বলছে একটি ইঞ্জিন এত বল প্রয়োগ করে একটি বস্তুকে এত বেগে চালালে ইঞ্জিনের ক্ষমতা কত। তাহলে ক্ষমতা পাওয়ার, পাওয়ার সমান সমান আমরা কি জানি এফ ইন্টু বি। তাহলে এফ এর ভ্যালু কত 500 নিউটন, ভেলোসিটি কত 10। তাহলে এর থেকে সোজা অঙ্ক আর কি কিছু আছে, নেই। তো এইটা কিন্তু 1 নম্বরের একটা কোশ্চেন, একদম সিম্পল ফর্মুলা মনে থাকলে কিন্তু করতে পারবে। নেক্সট এবার দেখো আমরা কিন্তু বিভিন্ন বইয়ের অঙ্কগুলো করব, ঠিক আছে? তো এবার থেকে একটু অঙ্ক লেভেলটা একটু বাড়বে, তো তোমরা মন দিয়ে আমাদের সঙ্গে অঙ্কগুলো দেখো এবং নিজের নিজের খাতায় টোকো, প্র্যাকটিস করো। খাতা কিন্তু হাতে কলমে না করলে কিন্তু অঙ্ক শেখা যায়, মানে প্রবলেম নিজে সলভ করতে পারবে না। তো চেষ্টা করো নিজে করার, ঠিক আছে? বলছে একটি বস্তুর উপর এফ ইকুয়াল টু আই আই ক্যাপ ওয়াই প্লাস জে এক্স নিউটন বল প্রয়োগ হয় বস্তুটি 1,2 বিন্দু থেকে 3,4 বিন্দুতে গেল, সরণ মিটার এককে ধরে নিলে কৃতকার্য কত হবে। তাহলে কৃতকার্য আমাকে গিভেন কি দিয়েছে, গিভেন প্রথমে দেখতে হবে যে কোনো যদি জটিল কোনো প্রবলেম হয় প্রথমে সলভ করার নিয়মই হচ্ছে আগে গিভেন টার্ম দেখো, গিভেন টার্ম কি আছে, তারপরে দেখবে অটোমেটিকলি তোমার ফর্মুলা তোমার মাথায় চলে এসছে। তাহলে দেওয়া আছে ফোর্স এফ, ফোর্স এফ সমান সমান কি দেওয়া আছে আই ওয়াই প্লাস জে এক্স। আচ্ছা, বস্তুটি কোন বিন্দু থেকে কোন বিন্দুতে গেল, সরণ কিভাবে ঘটেছে, সরণ ঘটেছে 1,2 থেকে 2 3,4। এবার ধরো তোমার সাধারণ সূত্র অনুযায়ী ডাব্লু সমান সমান যদি আমি এই সূত্র লাগাই এফ ডট এস, তাহলে ফোর্স তো তুমি পেয়ে গেলো এইটা এস, এইটা তো একটা কি ধরো 1, এটা যে একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট হয়, তাই তো এটা যদি একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট হয় আর এই পয়েন্ট থেকে এই পয়েন্টে তুমি ধরো এটা 1,2 এবং 3,4 এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাবে, তাহলে এখান থেকে একটা ভেক্টর তুমি বের করে নিতে পারো। ভেক্টর বেরও করে নিলে তাহলে এরপরে যখন এবার যখন এফ ডট এস করবে, ধরো ভুলটা কোথায় আমি ভুলটা দেখিয়ে দিচ্ছি, তাহলে এরকম প্রবলেমে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। এবার হচ্ছে ধরো এইটা তোমার পজিশন ভেক্টর, তাহলে পজিশন ভেক্টরটাই সরণ হয়েছে, তাহলে 3 - 1 মানে হচ্ছে তোমার 2i ক্যাপ প্লাস 4 - 2 মানে 2j ক্যাপ। এবার যদি তুমি ডট প্রোডাক্ট করো তাহলে কি দাঁড়াবে, এবার যদি তুমি ডট প্রোডাক্ট করো এইটার মধ্যে আর এইটার মধ্যে তাহলে কি দাঁড়াবে 2i ক্যাপ সরি i ক্যাপ আর 2y প্লাস 2x। কিন্তু এইখানে কি অ্যান্সার দেওয়া আছে 10 জুল 15 জুল 30 জুল 25 জুল। তার মানে যদি এরকম থাকে, যদি ভেক্টর দিয়ে থাকতো তাহলে কিন্তু এই প্রবলেমটাই তুমি এইভাবে করে দিতে পারতো, কিন্তু আমাকে বলেছে একটা ভ্যালু বের করার জন্য, তাহলে কিন্তু আমাদের এই ফর্মুলা ইউজ করলে কিন্তু অ্যান্সার আমরা পাবো না। তাহলে আমরা রাইট প্রসেস কি
রাইট প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি। এবার ধরো তাহলে আমাকে বের করতে হবে ধরে নিলাম আমার খুব একদম ক্ষুদ্র একটা স্মরণ ঘটেছে, ঠিক আছে, আমাকে স্মরণ দিয়ে দিয়েছে 1 থেকে 2 থেকে 3 থেকে 4, কিন্তু আমি ধরলাম একটা আমার ক্ষুদ্র স্মরণ ধরেছে, সেইটুকুটার মধ্যে আমি বললাম পজিশন ভেক্টর আমার dx I ক্যাপ অ্যান্ড প্লাস dy j ক্যাপ। বোঝা গেছে? এইবার w সমান সমান কি হবে, ধরো আমি dw বের করছি, dw সমান সমান কি হবে, dw সমান সমান আমার হবে f ভেক্টর ডট, কারণ ওই ছোট অংশের জন্য কিন্তু আমার সেম ফোর্স ইউজ হচ্ছে, তাহলে এফ ডট ডিআর হবে। তাহলে এফ ডট ডিআর যদি আমি করি তাহলে কি পাবো, এফ আমি পাবো আই ওয়াই প্লাস এক্স জে ক্যাপ ক্যাপ ডট আর ভেক্টর ডিআর ভেক্টর আমরা কি পাবো ডিএক্স আই ক্যাপ প্লাস ডিওয়াই জে ক্যাপ। তাহলে এখান থেকে পারবো আমি ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই। বোঝা গেল? ডি ডাব্লিউ সমান সমান এইটা। এইবার আমি ডি ডাব্লিউটাকে এইভাবে লিখতে পারি, এইটাকে আমরা কি লিখতে পারি, ডি অফ এক্স এক্স ওয়াই, এক্স কমা না এক্স ওয়াই। তাহলে তোমার হচ্ছে আমরা যখন ডেরিভেটিভ করি তখন মাল্টিপ্লিকেশন ইউভি সূত্র জানি। তাহলে প্রথমটা এক্সটাকে ডেরিভেটিভ করেছি, ওয়াইটাকে আনচেঞ্জ রেখেছি, এক্সকে ডেরিভেটিভ করলে ডিএক্স হলো। আবার পরেরটাকে আমি ওয়াইটাকে ডেরিভেটিভ করেছি, এক্সটাকে আনচেঞ্জ রেখেছি, তাহলে আমি ডি ডাব্লিউ সমান সমান পেলাম হচ্ছে এইটা। বোঝা গেল? ডি ডাব্লিউ সমান সমান আমি পেলাম এইটা। এটা কি করা হবে, ডি ডাব্লিউ সমান সমান ডি। এবার হচ্ছে আমি যদি এটা ছোট্ট একটা ওয়ার্ক ডান নিলাম, আমি যদি টোটাল ওয়ার্ক ডানটা বের করতে চাই তাহলে কি হবে, ডি অফ ডি ডাব্লিউ ইজ ইকুয়াল টু ডি অফ এক্স ওয়াই। আমার কত 1,2, মানে এক্স এর পজিশন 1, ওয়ান এর ওয়াই এর পজিশন 2 থেকে শুরু করে আমি 3,4। তাহলে এক্স ডি অফ এক্স, ধরো এটা ডি অফ এক্স, তাহলে এটা ইন্টিগ্রেশন করলে কত থাকবে, এক্স ওয়াই পড়ে থাকবে শুধু। তাহলে এক্স ওয়াই, এবার যদি আমরা লিমিট পুট করি 1,2 থেকে 3,4, তাহলে আমার কি পড়ে থাকলো, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে 3 মাইনাস 1 × 2। বোঝা গেল? তাহলে পড়ে থাকলো 3 × 4 = 12 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 10। বোঝা গেছে? তাহলে যে ডাব্লিউ ভ্যালু কত হবে, 10 জুল, অপশন এ। বোঝা গেছে? অঙ্কটা কিন্তু একটু জটিল বা ঘোরানো অঙ্ক, কিন্তু এইটা কিন্তু প্র্যাকটিস করে রেখো, অঙ্ক থাকলে কিন্তু এরকম একটু টাফ লেভেলও থাকতে পারে। সো চলো পরের অঙ্কটা দেখো কি আছে। বলেছে এম ভরের একটি বস্তু স্থির অবস্থা থেকে সমত্বরণে চলছে, বেশ চলুক, টি সময় পরে তার বেগ হয় ভি, তাহলে ক্যাপিটাল টি সময় পরে কৃতকার্য কত কত হবে। তাহলে আমাকে ফাইনাল আমি বলতে পারি কৃতকার্য ডাব্লু আমাকে বের করতে হবে। আমার গিভেন কি কি দেওয়া আছে, মাস দেওয়া আছে, এম, সময় দেওয়া হচ্ছে টি টাইম দেওয়া আছে, এবং তার টি সময় পরে বেগ টি টাইম, আফটার টি টাইম ভেলোসিটি কত হবে, ভেলোসিটি ইজ ইকুয়াল টু ভি দেওয়া আছে,
এবং টি সময় পরে কৃতকার্য এবং টি টাইম পরে কৃতকার্য কত হবে সেটা আমাকে বলেছে। এবার হচ্ছে ডাব্লু সমান সমান কি জানি, নর্মাল সমান ডাব্লু সমান সমান কি এফ ইন্টু এস। তাহলে আমাকে ফোর্সটাকে বের করতে হবে এবং সরণটাকে বের করতে হবে, তার মাল্টিপ্লাই করলে তবেই আমি গিয়ে কি পাবো, ডাব্লু ওয়ার্ক ডান পাবো, তাই তো। তাহলে আমাকে প্রথমে বের করতে হবে এফ। এফ কি করে পাবো, তাহলে এফ ইজ ইকুয়াল টু আমরা কি জানি, এইটাকে আমাকে বের করতে হবে। এফ কে আবার যদি ভাঙি তাহলে কি পাবো, এফ ইজ ইকুয়াল টু এম এ। এর মধ্যে এম আছে, এম দেওয়া আছে, এ আছে কি, এ দেওয়া নেই। তাহলে বলেছে স্থির অবস্থা থেকে সমত্বরণে চলছে, টি সময় পরে বেগ হয় ভি। তাহলে আমরা একটা সূত্র জানি, কি জানি সূত্র, আমরা কি জানি সূত্র, না স্থির অবস্থা থেকে তাহলে ত্বরণ কত হবে এ। তাহলে এ সমান সমান আমাকে কি বের করতে হবে, ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই টি। ফাইনাল ভেলোসিটি কত ভি, ইনিশিয়াল ভেলোসিটি 0, টি এর ভ্যালু কত, টি আছে। তাহলে এখান থেকে আমি এফ ইন্টু টি পেয়ে গেলাম। তাহলে এফ এর ভ্যালু কত হবে, এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি বাই টি। বোঝা গেল, এফ পেয়ে গেছি। এবার আমাকে বের করতে হবে এস, সরণ। আচ্ছা, সরণের একটা স্থিতিশক্তি গতিশক্তি চ্যাপ্টারে আমরা যদি পড়ি, সরি তো আমরা স্থিতি ও গতি যদি আমরা রেস্ট অ্যান্ড মোশনে যদি চ্যাপ্টার পড়ি সেখানে কিন্তু আমরা এই ফর্মুলাটা পাই। সরণ কি সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাই তো। তাহলে ইউ তো 0, তাহলে এই টার্মটা 0, এস সমান সমান হাফ এ টি স্কোয়ার। বুঝা গেল, টি সময় পরে, আচ্ছা কত সময় পরে, সরণ কত হবে টি সময় পরে, ক্যাপিটাল টি তার স্কোয়ার। তাহলে আমি দুটো রাশি পেয়ে গেছি, একটা এফ ইন্টু, এবার যদি আমি দুটোকে এফ ইন্টু এস লিখি তাহলে কি হবে, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস ইজ ইকুয়াল টু এম ভি বাই টি ইন্টু হাফ এ ক্যাপিটাল টি স্কোয়ার, তাই তো। আবার তাহলে এরকম কোনো একটা ফর্মুলার সঙ্গে কোনো কি মিলছে, না। তার মানে হচ্ছে এ সমান সমান আমাকে লিখতে হবে, এ সমান সমান আমরা কি জানি, ভি বাই টি। তাহলে এম ভি বাই টি ইন্টু হাফ ভি বাই টি ইন্টু টি স্কোয়ার। তাহলে এম ভি স্কোয়ার ক্যাপিটাল টি স্কোয়ার বাই টু টি স্কোয়ার, এরকম কোনো টার্ম আছে, হ্যাঁ আছে, এই নাম্বার অপশন। তাহলে রাইট অ্যান্সার কিন্তু এই নাম্বার অপশন, হাফ এম বি স্কোয়ার টি স্কোয়ার বাই টি স্কোয়ার। তাহলে এইরকম টাইপের টাফ, এগুলো কিন্তু একটু মডারেট টু টাফ টাইপ কোশ্চেন। নেক্সট, অভিকেন্দ্র বলের প্রভাবে একটি বস্তু বৃত্তাকার পথে আবর্তন করলে যদি অভিকেন্দ্র বল কর্তৃক একবার ঘূর্ণনে কৃতকার্য কত হবে। ধরো কোনো একটা পয়েন্ট, সেখান থেকে শুরু করে আবার সেই পয়েন্টে আসলো, একবার বলছে ঘূর্ণন, একবার যদি ঘূর্ণন করে তাহলে এটাকে তো আমরা পারফেক্ট একবারই ঘূর্ণন বলবো, তাই না। তাহলে এই ক্ষেত্রে সরণ কত হবে, সরণ ইজ ইকুয়াল টু 0, ইনিশিয়াল পয়েন্ট এন্ড ফাইনাল পয়েন্ট ইজ ইকুয়াল টু সেম। সো সেক্ষেত্রে কিন্তু আমাদের এস ইজ ইকুয়াল টু 0।
আর w সমান সমান f into s, s is 0, so w is also 0. তাহলে অপশন কোনটা হবে? অপশন is equal to w is equal to 0. বোঝা গেছে? নেক্সট বলছে একটি টেবিলের উপর একটি শিকল ঝুলছে, শিকলটি 1/8 অংশ টেবিলের বাইরে ঝুলছে, ঝুলন্ত অংশটিকে ট্রেনে তুলতে কত কার্য করতে হবে? শিকলের দৈর্ঘ্য L, ভর ইজ ইকুয়াল টু m। দেখো এখানে কিন্তু আরেকটা কনসেপ্ট যেটা লাগে সেটা হচ্ছে সেন্টার অফ মাস, আমরা পরে পড়বো। তবে আমি অঙ্কটা কিভাবে করব সেটা আমি তোমাকে দেখিয়ে দিই। ধরো এই একটা টেবিল আছে এবং এখানে একটা শিকল এই তোমার ঝুলছে, এবার টানবে যখন, ঠিক আছে, এইবার হচ্ছে আচ্ছা নেক্সট, এবার হচ্ছে সরি বলেছে শিকলের দৈর্ঘ্য হচ্ছে L, মানে এই টোটালটা হচ্ছে এই টোটাল দৈর্ঘ্যটাই কিন্তু হচ্ছে L। এবার বলছে এত অংশ ঝুলে আছে, বাইরে ঝুলছে টেবিলের বাইরে, তাহলে টেবিলের বাইরে যখন ঝুলছে তাহলে কত অংশ ঝুলছে? 1/8। তাহলে কত L ঝুলছে? L ইন্টু 1/8, ঠিক আছে। কিন্তু এর সেন্টার অফ মাস কোথায় কাজ করবে? না এইখানে। তাহলে তাহলে এইটাকে তুললে পরে, যখন ধরো এবার হচ্ছে এতটা অংশ ঝুলছে কিন্তু সেন্টার অফ মাস কাজ করবে এইখানটাতে, মানে এতটা ওকে এস এর ভ্যালু, সরণের ভ্যালু হবে তোমার L ইন্টু 1/8 ইন্টু এর হাফ পজিশনে, মানে L/16 পজিশন ওকে কিন্তু সরাতে হবে, তাহলে গিয়ে শিকলটা উপরে উঠবে। বোঝা গেল? এবং মাস সমান সমান, ধরো টোটাল মাস হচ্ছে 1, তাহলে 1/8 অংশের মাস কত হবে? m/8 হবে, m ইজ ইকুয়াল টু m/8, তাই তো? তাহলে f ইজ ইকুয়াল টু কি হবে? আমাকে বের করতে হবে w ইজ ইকুয়াল টু f ডট s, s তো বেরিয়ে গেছে, f বের করতে হবে। f সমান সমান কি? মাস ইন্টু অ্যাসেলারেশন, অ্যাসেলারেশন তো এখানে নেই, এখানে যেটা আছে সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল একটা ফোর্স কাজ করছে, তার বিরুদ্ধে কাজ করাতে হবে। তাহলে F ইজ ইকুয়াল টু mg, তাহলে এখানে হচ্ছে 8 m এর ভ্যালু কত? m/8 ইন্টু g এর ভ্যালু কত? ধরো g, তাহলে w সমান সমান f ডট s ইজ ইকুয়াল টু f m/8 ইন্টু g ইন্টু s এর ভ্যালু কত? L/16। তাহলে এইটা যদি মাল্টিপ্লাই করি, mg 6×8 = 48, 4 8 × 1 = 8, 9 10 11 12, 128 mgl বাই হচ্ছে এইটা কিন্তু হবে আমার রাইট অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট বলেছে m ভরের কোনো ব্যক্তি L দৈর্ঘ্যের একটি সিঁড়ির সর্বনিম্ন ধাপে দাঁড়িয়ে আছেন, ব্যক্তিটি হেঁটে সিঁড়ির সর্বোচ্চ ধাপে উঠলেন,
ব্যক্তিটির উপর সমস্ত বল কৃতকার্য ব্যক্তিটির স্ত্রীশক্তির বৃদ্ধির সঙ্গে সমান হবে, অর্থাৎ mgl হবে। ব্যক্তিটির কৃতকার্য সমস্ত বল শূন্য হবে। ব্যক্তিটির উপর কৃতকার্য বল দ্বারা কৃতকার্যের মান mgl sin থিটা হবে। সিঁড়ির ধাপ প্রদত্ত প্রতিক্রিয়া বল দ্বারা কৃতকার্য শূন্য, কারণ এক্ষেত্রে বলের প্রয়োগ বিন্দুর সরণ ঘটে না, যদিও বল শূন্য নয়। আচ্ছা, প্রথমে সিচুয়েশনটা দেখো কি হয়। তুমি যখন সিঁড়ি তো আমি জানি সবসময় কি হয়, সমান হলে সেটাকে সিঁড়ি বলে না। তাহলে ধরো তুমি এই সিঁড়ির একদম শেষে ছিলে এবং তুমি একদম শেষে উঠবে, শেষ ধাপে উঠবে। ধরো এইটাকে তোমাকে একটা আমি বক্স বানিয়ে দিলাম, এবার এমজি কি কাজ করবে, এই বরাবর, লম্ব বল কাজ করবে এই বরাবর, তাই তো। ডিসপ্লেসমেন্ট হবে এই বরাবর, এইটা হচ্ছে তার লম্ব। ডিসপ্লেসমেন্ট হয়েছে কোন বরাবর, এই বরাবর। এবার দেখো, তাহলে এইটার হচ্ছে এমজি কাজ করবে এই বরাবর। এবার ধরো একদম ভূমির সঙ্গে সিঁড়িটা কিন্তু ধরো থিতা কোণে আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, 90 ডিগ্রি, বোঝা যাচ্ছে। এবং এইটা কত হবে, 90 ডিগ্রি মাইনাস থিতা, তাই তো। এবার বলছে এল দৈর্ঘ্যের একটা কি হবে, আচ্ছা। তাহলে এই যে এমজি আর সরণের মাঝখানে, অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে এক্ষেত্রে দুটো অপশন হতে পারে, প্রথম মানে দুটো অপশন নয়, দু রকম ভাবে হতে পারে। যে ধরো এইটা হচ্ছে তোমার এমজি এবং এইটা হচ্ছে, তা যদি এটা নর্মাল সরণ হয় তাহলে এইটা হচ্ছে, ও বাবা, তাহলে এমজি কি cos 90, এইটা যদি 90 হয়, এইটা থিতা, 90 প্লাস থিতা। আর একটা হতে পারে এমজি cos m ইন্টু জি ইন্টু এল, সরি এল, কারণ সরণটা কোন বরাবর হয়েছে, সরণটা তো স্লোপ বরাবর হয়েছে। তাহলে mg ফোর্স ইন্টু সরণ ইন্টু cos থিতা, cos 90 ডিগ্রি মাইনাস থিতা। তাহলে এইটা যদি করো তাহলে কি দাঁড়াবে, 90 ডিগ্রি মাইনাস থিতা মানে কি, mg সাইন mgl সাইন থিতা, আর এইটা বেরোবে mg মাইনাস mgl সাইন থিতা। বোঝা গেছে? তাহলে mgl সাইন থিতা, তাহলে এর সাইন কম্পোনেন্টটা কিন্তু কি করবে, সাইন কম্পোনেন্ট বরাবর এই যে ডিসপ্লেসমেন্ট, তাহলে কৃতকার্যটা হবে এর ফোর্স, যেটা হচ্ছে ফোর্সটা সরি এফ ইন্টু এস, ডাব্লু,
এবার বলছে অপশনগুলো দেখো। অপশন বলছে ব্যক্তিটির উপর সমস্ত বল দ্বারা কৃতকার্য ব্যক্তিটির স্থিতিশক্তি বৃদ্ধির সঙ্গে সমান হবে। যদি স্লোপটা এইভাবে না হয়ে কোনো একটা হাইটে থাকতো, ধরো এই একটা ছাদ আছে, ছাদে যদি দাঁড়িয়ে থাকতো, ছাদে যদি দাঁড়িয়ে থাকতো লোকটা, তাহলে তার স্থিতিশক্তির মান হতো এম জি এইচ। এবার যদি এল, এটা যদি এইচ না হয় এল হয়, তাহলে হতো এম জি এল। বাট সিঁড়ির ক্ষেত্রে কিন্তু এইটা পসিবল নয়। 2 নম্বর হচ্ছে ব্যক্তির উপর বল দ্বারা কৃতকার্য কৃতকার্য শূন্য। শূন্য কখন হয়? যদি ধরো নর্মাল গ্রাউন্ডে হেঁটে যাচ্ছে, একটা লোক নর্মাল গ্রাউন্ডে হেঁটে যাচ্ছে, তাহলে নিচের দিকে ধরো এম জি কাজ করছে, উপর দিকে এন কাজ করছে, আর এস হচ্ছে এইদিকে সরল, তাহলে এদের মধ্যে 90 ডিগ্রি বা এর মধ্যে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি হলে সেটাকে কিন্তু শূন্য বল, কৃতকার শূন্য। কিন্তু হাঁটছে তো সোজা পথ দিয়ে নয়, হাঁটছে তো কোথায় দিয়ে, স্টেয়ার দিয়ে, মানে সিঁড়ি দিয়ে। তো সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় অপশনটা ঠিক হবে না, তৃতীয় অপশনটা ঠিক হবে, কারণ এটা এমজি সাইন থিটা অভিকর্ষ যে বল দ্বারা কৃতকার্য, অর্থাৎ এমজি এই বল দ্বারা কৃতকার্যের কম্পোনেন্ট, কোন কম্পোনেন্টটা, এমজি সাইন থিটা। তাহলে এইটা হবে রাইট অ্যান্সার। পরের অপশনটা কি বলছে, একটি পাম এত মিটার উপরে অবস্থিত 30 মিটার কিউব আয়তনের একটি জলধারকে 15 মিনিটে পূর্ণ করতে পারে। যদি পাম্পের ক্ষমতার দক্ষতা 30% হয়, তাহলে পাম্পটির ক্ষমতা কত হবে? আচ্ছা, দেখো প্রশ্নটা কিন্তু একটু জটিল, একটু ভালোভাবে দেখার চেষ্টা করো, হ্যাঁ। তাহলে প্রথমেই যে কোনো একটা প্রবলেম আমি দেখে করতে গেলে আমাকে যেতে দেখি গিভেন ডেটা কি দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে এইচ, এইচ সমান সমান 40 মিটার। বলছে আয়তনের, এত মিটার আয়তনের মানে কি দেওয়া আছে, ভি, ক্যাপিটাল ভি লিখলাম, আয়তন ইজ ইকুয়াল টু 30 মিটার কিউব। টাইম দেওয়া আছে 15 মিনিট, তাহলে 15 × 60, দ্যাট ইজ 6×15 = 90, সরি 900 সেকেন্ড, এটা দেওয়া আছে। এবার হচ্ছে পাওয়ার এফিসিয়েন্সি দেওয়া আছে। এফিসিয়েন্সি দেওয়া আছে কত, পাওয়ার এফিসিয়েন্সি এটা সমান সমান 30%। 30% মানে হচ্ছে তোমার 0.30। বোঝা গেল? পাম্পটির ক্ষমতা, ক্ষমতা আমরা কি জানি, পাওয়ার সমান সমান W/T। এবার এই W সমান সমান কি দাঁড়াবে, W যেহেতু পাম্পটা কত উপরে আছে, 40 মিটার উপরে, এবং তাহলে এই ডাব্লুটা কি হবে, স্থিতিশক্তি mgh/T। এই এম বের করবো, মাস কত হবে, ওই জলের মাস কত, ওই জলের মাস কত, মাস কি করে বের করব, এখানে কি আছে, ভি দেওয়া আছে। তাহলে জলের ঘনত্ব আমাকে জানতে হবে। আমরা জানি জলের ঘনত্ব আমরা বাই ডিফল্ট রো সমান সমান কত জানি, 1000 কেজি/মিটার কিউব। তাহলে এম সমান সমান রো ভি, রো হচ্ছে 1000 মিটার/1000 কেজি, তাহলে এটা দরকার নেই, রো হচ্ছে 1000, আর ভি এর ভ্যালুর কত, ভি হচ্ছে ভলিউম, দ্যাট ইজ 30। তাহলে এখানে যাবে 3, 1, 2, 3, 4, এইটা আমার হচ্ছে মাস, তাই তো, এত কেজি মাস।
এবার এম পেয়ে গেছি, জি পেয়ে গেছি, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, এইচ পেয়ে গেছি, টাইম 50 মিনিট টাইম সময় লেগেছে, তো সেটাও পেয়ে গেছি। এবার হচ্ছে এমজিএইচ, এম এর মান কত 3000, জি এর মান হচ্ছে ধরো 10, এইচ এর মান হচ্ছে তোমার 40, টি এর মান কত, টি এর মান হচ্ছে তোমার 900 সেকেন্ড। তাহলে সরি এখানে আবার একটা বেশি শূন্য হয়ে গেল, 1 2 3 কেটে দাও, 3টে শূন্য, আরে বাপরে, দুটো শূন্য তো, এই দুটো কেটে দিলাম, 3 4 12, 3 4 12, 1 2 3, 12 বাই হচ্ছে 9, তাহলে 3 3 9, 3 4 সরি 3 4 12, 4000 বাই হচ্ছে 3, 3 1 3, 4 1 1 2, 3 3 9, এক মিনিট, 3 4 12, 3 4 12, 1 2 3 বাই হচ্ছে তোমার 9, এটাকে কাটলে একবারেই তো কেটে নিতে পারি। বাই হচ্ছে 3, ভাগ করো 4 দিয়ে, 0 0 0, 3 1 3, 4 1 0, 3 3 9, 10 1 0, 3 3 9, 1 0, 3 3 9, 1 0, ডট 3 3 3 3 এরকম চলতে থাকবে। তাহলে 1333.66 কি, 1333.33 ধরো, আমি কি পেলাম এটা ওয়াট, তাহলে এটাকে কিলোওয়াট করতে গেলে কি হবে, ধরো 13.33 ওয়াট, কিলোওয়াট, এটা পাবো। এবার বলছে এত আমার, ও বাপরে,
এবার এফিসিয়েন্সি কি করব? এফিসিয়েন্সি বলছে, এফিসিয়েন্সির ফর্মুলা কি বলছে? এফিসিয়েন্সি হচ্ছে পাওয়ার ইউজফুল বাই হচ্ছে পাওয়ার অ্যাকচুয়াল। তাহলে দেখো এটা কিন্তু কোনোটার সঙ্গে মিলছে না। তাহলে আমাকে যেহেতু এফিসিয়েন্সি দেওয়া আছে, তাহলে এফিসিয়েন্সি সমান সমান আমরা জানি পাওয়ার ইউজফুল মাইনাস বাই পাওয়ার অ্যাকচুয়াল। তাহলে যদি আমরা এখান থেকে পাওয়ার অ্যাকচুয়াল বের করি, অ্যাকচুয়াল ইজ ইকুয়াল টু পাওয়ার ইউজফুল বাই এটা। পাওয়ার হচ্ছে ইউজফুল বাই হচ্ছে তোমার এফিসিয়েন্সির এটা। তাহলে পাওয়ার ইউজফুল ধরো 13.33 কিলোওয়াট। তাহলে ধরো এটা যদি ওয়াটে লিখি তাহলে 1333.33 বাই হচ্ছে 0.30। এটাকে যদি ভাগ করি তাহলে কত দাঁড়াবে? আরে বাপরে। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে 1333.33 ডিভাইডেড বাই 0.30, that is like 4444.43। তাহলে 44.44 কিলো ওয়াট, 44.4 কিলোওয়াট, এইটা হচ্ছে অ্যাকচুয়াল পাওয়ার। এবার এর মধ্যে দেখো কোনটা কাছাকাছি। আচ্ছা, এইখানে আমরা ধরেছি 10, এইখানে যদি আমরা 9.8 ধরে ক্যালকুলেশনটা করতাম তাহলে কিন্তু আমার আমরা একদম 43.56 পেতাম। বোঝা গেল? আমরা তো অ্যাপ্রক্স ধরে নিই, যেহেতু এখানে মেনশন করা ছিল না 9.8 ধরবো না 10 ধরবো, কিন্তু আমরা ধরলাম 10, কিন্তু দেখা গেল যে মোটামুটি ওই 43.56, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? তাহলে একদম এটা কিন্তু একদম হার্ড লেভেলের একটা অঙ্ক। আশা করি 1 মার্কের জন্য এতটা হার্ড দেবে না, কিন্তু বইগুলোতে দেখলাম দিয়েছে, ওই জন্য তোমাদের করিয়ে দিলাম। চলো নেক্সট। আচ্ছা, নেক্সট যে প্রবলেমটা দিয়েছে এটা কিন্তু একটা হর্স পাওয়ারের অঙ্ক। হর্স পাওয়ার বের করতে বলেছে। তাহলে প্রথমে তো আগে বের করি পাওয়ার, তারপরে বের করব হর্স পাওয়ার। বোঝা গেল? কি বলেছে? একটি ব্যক্তি একটি সিঁড়ি দিয়ে একতলার উপরে উঠতে 25 সেকেন্ড সময় নিলেন। তাহলে গিভেন টাইম কি দেওয়া আছে?
গিভেন টার্ম দেওয়া আছে টাইম ইজ ইকুয়াল টু 25 সেকেন্ড। 75টি সিঁড়ি, 75 সিঁড়ির প্রতিটি ধাপের উচ্চতা 12, তাহলে হাইট দেওয়া আছে 75 ইন্টু 12, 75 ইন্টু 12, 12 কি সেমি? এটা দেওয়া আছে কিন্তু সেমিতে, তাহলে এটা যদি আমরা লিখি তাহলে কিসে দাঁড়াবে? 12 75 ইন্টু 75 ইন্টু 0.12 ইন্টু 0.12 মিটার। এবার 75 ইন্টু 0.12 ইজ ইকুয়াল টু 9 মিটার। বোঝা গেল? 9 মিটার হচ্ছে হাইট দেওয়া আছে। আর কি দেওয়া আছে? এম দেওয়া আছে, এম সমান সমান 50 কেজি। আমাকে বের করতে হবে অশ্ব ক্ষমতা, পাওয়ার। পাওয়ার সমান সমান কি জানি? অশ্ব ক্ষমতা আগে পাওয়ার ডাব্লিউ বাই টি। তাহলে ওয়ার্ক ডান বা কার্য, কার্য কত করেছি আমি? আমি একটা ছাদের উপরে গেছি, এইটা ধরো টোটাল সিঁড়িটা পার করে আমি, তাহলে আমি ধরো এই হাইটে আছি, তাহলে আমার ধরুন কার্য কত হবে? এমজিএইচ স্থিতিশক্তি বাই টি। এম এর মান কত? 50। জি এর মান কত? 10। ধরো এখানে 9.8 ধরলাম। জিএইচ এর মান কত দেওয়া আছে? কিছু 9.8 না, দেওয়া নেই। এইচ এর ভ্যালু কত? এইচ এর ভ্যালু হচ্ছে 9 বাই টাইম এর ভ্যালু কত? 25 সেকেন্ড। তাহলে এখান থেকে আমি ক্যালকুলেশন 25 দুগুণে 50, 9 দুগুণে 18 ইন্টু 9.8, 18 ইন্টু 9.8 ইজ ইকুয়াল টু 176.4 ওয়াট। এত আমি পাওয়ার ডাব্লু বাই টি, হ্যাঁ এটা আমার হচ্ছে পাওয়ার 176.4। এবার বলেছে আমার অশ্ব ক্ষমতা, তাহলে 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু কত? পাওয়ার বাই 746, তাহলে 176.4 বাই 146, সরি 746, এইটা যদি করি 174, 174, 174, 176.4 ভাগ 746, 0.23, 0.2364, 0.2364, তাহলে অ্যাপ্রক্সিমেটলি বলতে পারি 0.24। তাহলে রাইট অ্যান্সার কিন্তু এইটা। বোঝা গেল? নেক্সট, নেক্সট বলছে কোন যন্ত্র 10 কেজি ভরের একটি বস্তুকে, কোন যন্ত্র 10 কেজি ভরের একটি বস্তুকে এত মিটার সেকেন্ড ইনভার্স সুষম বেগে উপরে তুলছে, যন্ত্রটির ক্ষমতা কত? ক্ষমতা সেমি অঙ্ক, আবার সেই একই অঙ্ক। তাহলে ক্ষমতা পাওয়ার, পাওয়ার সমান সমান কি? ডাব্লু বাই টি। ডাব্লু সমান সমান কি? উপরে তুলছে এমজিএইচ স্থিতিশক্তি, টাইম কত লেগেছে? টি। এম এর ভ্যালু কত? 10 কেজি। জি এর ভ্যালু কত? 10। এইচ এর ভ্যালু কত? হাইট সুষম বেগে উপরে তুলছে, বেগ আচ্ছা
আচ্ছা, তাহলে কিন্তু এখানে কিন্তু আমার এইচ কতটা উপরে তা কিন্তু জানি না, কিন্তু অপরোক্ষ কি দেওয়া ওর জন্য ভুল হলো আমার, যে প্রথমে ডেটা লেখা উচিত ছিল, গিভেন ডেটা। অর্থাৎ গিভেন ডেটা কি দিয়েছে, এম দিয়েছে 10 কেজি, একটি বস্তুকে 20 মিটার সেকেন্ড ইনভার্স সুষম বেগে উপরে তুলছে, মানে ভি দিয়েছে, সরি, ভি দিয়েছে 20 মিটার সেকেন্ড ইনভার্স। তাহলে যন্ত্রটির ক্ষমতা, তাই তো, উপরে তুলছে মানে হচ্ছে জি এর অপোজিটে কাজ করছে, তাহলে ক্ষমতা পাওয়ার সমান সমান কি লিখবো, ডাব্লিউ বাই টি লিখবো। ডাব্লিউ সমান সমান কি লিখবো, এফ, এফ ইন্টু এস বাই টি, এস বাই টি ইজ ইকুয়াল টু বি, তাহলে এফ ডট বি। এফ কে আবার ভেঙে আমি কি লিখতে পারি, এম এ, এম এ, এ তো এখানে নেই, তাহলে এ কি আছে উপরে উঠছে, তাহলে জি আছে, আর ভির ভ্যালু হচ্ছে তোমার এখানে দেওয়া আছে 20। এম এর ভ্যালু কত, 10, জি এর ভ্যালু কত 10, ভি এর ভ্যালু কত 20 মিটার সেকেন্ড, একই ইউনিটে আছে, এসআই ইউনিটে। তাহলে 2 1 2 3 2000, হ্যাঁ, তাহলে ওয়ার্ক ডান হয়েছে 2000 জুল, তাই তো। তাহলে ক্ষমতা পাওয়ার, পাওয়ার সমান সমান ডাব্লিউ বাই টি, ডাব্লিউ সমান সমান 0 0 0 বাই টাইম হচ্ছে, সরি আবার একই ভুল করছি, সরি সরি সরি, আরে বাপরে, এখানে তো সমস্ত কিছু বাই হচ্ছে এফ ইন্টু বি, এফ ইন্টু বি করলে ও এখানে তো পাওয়ারই হবে, হে প্রভু, এটা কিন্তু ডাব্লু, বোঝা গেছে। তাহলে নেক্সট আর একটা অঙ্ক দেখি। আচ্ছা, এখানে বলছে স্থির ক্ষমতা, আচ্ছা এই আচ্ছা এই গ্রাফটা অ্যানালাইসিস আমরা পরের দিনে আরো একটা অনেকটা সময় লাগবে, আমরা শেষ আজকের মতো 10 নম্বর প্রবলেমটা দেখি। বলছে যে এক্স পরিমাণ প্রসারিত করে কোনো স্প্রিং এ সঞ্চিত 10 জুল হলে স্প্রিংটি সমপরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করতে কৃতকার্যের পরিমাণ কত হবে। স্প্রিং, তাহলে কৃতকার্যের পরিমাণ কি হবে, এক্স পরিমাণ প্রসারিত করতে কোনো স্প্রিং এ সঞ্চিত শক্তি 10 জুল হলে স্প্রিংটি সমপরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করতে কৃতকার্যের পরিমাণ কত হবে। আচ্ছা, তাহলে আমরা জানি যে স্প্রিং এর মধ্যে যে শক্তি থাকে, মানে স্প্রিং, সেটাই হচ্ছে গিয়ে হাফ কে এক্স এক্স, সেটাই হচ্ছে হাফ কে ইন্টু এক্স স্কোয়ার, আর সেটাই দেওয়া আছে 10 জুল, তাই তো। এইবার কি বলেছে, আমি কি করলাম না, সমপরিমাণ দৈর্ঘ্যকে বৃদ্ধি করলাম, সমপরিমাণ আগে ছিল এক্স পরিমাণ প্রসারিত করলে, এবার সমপরিমাণ আরো আরো এক্স, তাহলে হলো 2x। তাহলে নাও যদি তাহলে তার মধ্যে শক্তির পরিমাণ কি হবে, শক্তির পরিমাণ কি হবে, হাফ কে 2x তার স্কোয়ার হবে,
এইবার হাফ কে 4x², এইটাকে এইভাবে লেখা যায় 4 ইন্টু হাফ কে স্কোয়ার, তাহলে 4 ইন্টু এইটা সমান সমান হচ্ছে 10 জুল, তাহলে 40 জুল। এবার বৃদ্ধি করতে কৃতকার্য, মানে আগে একটা তো 10 জুল শক্তি লাগছিল এক্স পরিমাণ বাড়াতে, এক্স পরিমাণ বাড়ানোর পর থেকে 2x পরিমাণ বাড়ানোর মধ্যে যে শক্তিটা কৃতকার্য যেটা হয়েছে সেটা কি হবে? তাহলে এইখানে যে শক্তি, তাহলে শক্তির ডিফারেন্সটাই হচ্ছে কৃতকার্য। আচ্ছা, ডাব্লু ইজ ইকুয়াল টু ডেল ডাব্লু ইজ ইকুয়াল টু কি 40 থেকে 10, দ্যাট ইজ 30 জুল, তাই তো? 40 জুল মাইনাস 10 জুল, দ্যাট ইজ 30 জুল। 30 জুল হবে রাইট অ্যান্সার। কেউ ভুল করে আবার 40 জুল লিখে দিয়েছো না, এটা কিন্তু একটা ভালো অঙ্ক। বোঝা গেল? তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করছি, এরপরে আমরা আরো বেশ কিছু অঙ্ক এই চ্যাপ্টার থেকে দেখব। ব্যাস, আজকের মতো এখানে ক্লাসটা শেষ করছি। সবাই ভালো করে পড়াশোনা করো। আমি আস্তে আস্তে যেভাবে তোমাদেরকে ভিডিও আনছি, আরো অনেক অনেক দেখো আমাদের একটা চ্যানেলে এমসিকিউর একটা লাইভ সেশন চলছে, যেখানে আমার কোনো সাউন্ড নেই, কিন্তু তোমরা যদি তোমাদের ফ্রি টাইম থাকে তোমরা কিন্তু সেই এমসিকিউ সিরিজটা কিন্তু দেখতে পারো। এরপরে আমি কিছু টেস্ট সিরিজ দেব এমসিকিউর উপর, সেগুলো কিন্তু তোমরা সলভ করো। কারণ এমসিকিউ করাচ্ছি না কেন, এমসিকিউ এইখানে আলোচনা করার মধ্যে এইখানে যেগুলোতে নিউমেরিক্যাল টাইপ কোশ্চেন সেখানেই কিন্তু আটকে যায়। তো আপাতত তোমরা শর্ট কোশ্চেনগুলো প্র্যাকটিস করো, তারপরে আমরা যদি কোনো একটা শর্ট কোশ্চেন যদি ওই ভিডিওগুলোতে দেখো যে বুঝতে পারছো না কনসেপ্টটা কি ছিল, কেন এরকম হলো, সেক্ষেত্রে তোমরা কমেন্ট করো, তাহলে আমি সেই পোর্শনটাকে পড়াবো আরো ভালো করে। আর নতুবা তো আমরা যেভাবে যেভাবে ক্লিয়ার করছি এগোচ্ছি সেভাবে এগোবো। তোমাদের যদি কোনো সাজেশন থাকে তোমরা অবশ্যই সাজেশন দিও, আর তার জন্য তো সব সময় ওপেনই আছে। কিন্তু ভালো করে পড়াশোনা করো, সবার সফলতা হয়, এটাই আজকের মতো প্রার্থনা করে আজকের মতো এখানেই ক্লাসটা শেষ করছি। সবাই সুস্থ থেকো,